হ্যালো এভরিওয়ান, ডিজিটাল এডুকেয়ারে সবাইকে আরেকবার স্বাগত। চলে আসলাম আমাদের নেক্সট ভিডিওতে। আমি তোমাদের ভূগোল শিক্ষক কিশোর স্যার। আজকে তোমাদের দশম শ্রেণীর সিলেবাস সম্পর্কিত এবং এখানে যে ভূগোল প্রশ্নের যে কাঠামো তার নাম্বার বিভাজন সম্পর্কিত কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। মনে রাখবে, যে কোনো ক্লাসে যখন আমরা অ্যাজ এ ফ্রেশ স্টার্ট করি তখন আমাদের সিলেবাস সম্পর্কিত এবং বিস্তারিত ধারণা এবং একদম নিখুঁত কনসেপ্ট থাকা জরুরি। না হলে পরে আমরা সারা বছর ধরে যে বিষয়টা পড়তে চলেছি তার সঙ্গে ঠিক অ্যাডজাস্টই করতে পারবো না। তো আজকে আমরা পড়তে আসিনি, আজকে আমরা জানতে এসেছি, মজা করতে এসেছি যে ভূগোল আমরা একটা নতুন বিষয়ে নতুন ক্লাসে নতুনভাবে আবার ভূগোলকে জানতে এসেছি। যে এই ক্লাসে আমরা ভূগোলে কি কি জানতে পারবো, ঠিক আছে? তো এগুলো নিয়ে আজকে একটা সংক্ষিপ্ত ভিডিওতে আমরা শুধু দেখে নেব যে ক্লাস 10-এ যারা তোমরা নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হলে, তো তোমাদের ক্লাস 10-এ ভূগোলে কি কি পড়তে হবে এই বিষয়গুলো একটু আমি সংক্ষিপ্ত আকারে বলে দিতে এসেছি। তো চলো শুরু করা যাক। তো দশম শ্রেণী তোমাদের নতুন সিলেবাসে তোমরা সবাই পড়ছো, তোমরা জানো। তো এই সিলেবাসে তোমাদের কি কি থাকছে এবং এখানে প্রশ্নের ধরন কি কি থাকছে, কত কত মানের প্রশ্ন দিতে হবে, এগুলো আমরা দেখে নিই এক এক করে। চলো নেক্সট স্লাইডে চলে যাই আমরা। দেখো, তো সিলেবাসে প্রথমেই তোমরা জানো ভূগোলে দু ধরনের ভূগোল তোমাদের পড়ে আসছো তোমরা ছোটবেলা থেকে। এখানে এক হলো প্রাকৃতিক ভূগোল, হ্যাঁ, এবং দ্বিতীয় যে আছে আমাদের মেইন বিষয় সেটা হলো আঞ্চলিক ভূগোল। ক্লাস 10-এ যে ভূগোল বিষয়টা তোমাদের রয়েছে। তো প্রাকৃতিক ভূগোলে কি কি বিষয় রয়েছে? প্রাকৃতিক ভূগোলে রয়েছে তোমাদের 4টে অধ্যায়। প্রথম অধ্যায় রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা গঠিত ভূমিরূপ। এখানে এই প্রথম চ্যাপ্টারে বহির্জাত প্রক্রিয়া বিষয়টাকে যদি আমরা এক্সপ্লেন করি, এই বহির্জাত প্রক্রিয়া বিষয়টা কি আসলে, এটা একটা সন্ধি শব্দ। দেখো, এই সন্ধি শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? বহি অর্থাৎ কি? বহি অর্থাৎ বাইরে, এবং জাত অর্থাৎ উৎপন্ন। অর্থাৎ আমরা বহির্জাত প্রক্রিয়া কী পড়বো? যে ভূপৃষ্ঠের উপরে, হ্যাঁ, যে সমস্ত প্রক্রিয়ার সৃষ্টি হচ্ছে এবং তাদের দ্বারা যে যে ভূমিরূপগুলো গঠিত হচ্ছে তাদের সম্পর্কিত আলোচনা। ঠিক আছে, এখানে আমরা পড়ব নদীর কাজ, বায়ুর কাজ, হিমবাহের কাজ এবং তার সঙ্গে আমাদের সুন্দরবন অঞ্চল যে আছে সেখানে জলবায়ুর পরিবর্তনের কারণে কি কি প্রভাব পড়ছে। ঠিক আছে, প্রথম অধ্যায়ে এই বিষয়গুলো আমরা জানবো এখানে। দ্বিতীয় অধ্যায়ে আছে ভূপৃষ্ঠের উপরে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত একটা আস্তরণ, অদৃশ্য আস্তরণ। সেটা কি? বায়ুমণ্ডল, যার জন্য আমরা বেঁচে আছি, পৃথিবীতে প্রাণীর সৃষ্টি হয়েছে। সেই বায়ুমণ্ডল সম্পর্কিত সমস্ত প্রায় সমস্ত আলোচনাই এখানে তোমরা যে বেসিক টু অ্যাডভান্স তোমরা এখানে জানতে পারবে। তৃতীয় অধ্যায়ে রয়েছে বায়ুমণ্ডল, অর্থাৎ পৃথিবীতে আমরা জানি, ছোটবেলা থেকেই জেনে আসছি আমরা, যে পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। সেই 1 ভাগ স্থল বাদে পৃথিবীতে এত বড় যে বায়ুমণ্ডল রয়েছে, সেই বায়ুমণ্ডলের সম্পর্কে, হ্যাঁ, এখানে বিস্তারিত আলোচনা আছে যে বায়ুমণ্ডলে কীভাবে সমুদ্র স্রোত সৃষ্টি হয়, কীভাবে সমুদ্রের মধ্যে তরঙ্গ সৃষ্টি হয়, জোয়ার ভাটা কেন সৃষ্টি হচ্ছে, জোয়ার ভাটা সৃষ্টির ফলে কি হচ্ছে, হ্যাঁ, এর সুবিধা অসুবিধা এই বিষয়ে এখানে বিস্তারিত আছে। ঠিক আছে, এবার ফোর্থ চ্যাপ্টার বা চতুর্থ অধ্যায় রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা, যেটা আমরা প্রতিদিন গোটা পৃথিবীর লোকেরা কি করে? বর্জ্য তৈরি করে, কিন্তু সেটাকে কেউ আর ব্যবস্থাপনা করে না, সেটাকে ম্যানেজমেন্ট কেউ করে না। যার জন্য আমরা কি দেখছি? প্রতিদিন পৃথিবীর সব জায়গায়, হ্যাঁ, সুন্দর সুন্দর জায়গাগুলো দূষিত হয়ে যাচ্ছে, তাই না? তো এই বর্জ্যকে ব্যবস্থাপনা না করলে কি হয়ে যায়? আমাদের গোটা পৃথিবীটাই একদিন আবর্জনার স্তূপে পরিণত হবে, তাই না? কারণ রবীন্দ্রনাথও বলেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। তো পৃথিবীটাই যদি জঞ্জালে পরিপূর্ণ হয়ে যায় তাহলে সেই জঞ্জালের স্তূপে কি বাঁচতে কাউকে ইচ্ছা করবে? করবে না। সেই জন্য তোমাদের ছাত্রীরা যারা আছো তারা এখন থেকেই কিভাবে বর্জ্যকে ব্যবস্থাপনা করবে এবং এই সুন্দর পৃথিবীকে আরও কিভাবে সুন্দরময় করে তোলা যাবে সেই সম্পর্কিত এখানে ছোট ছোট অতি সাধারণ বিষয়গুলো নিয়ে বর্জ্যকে কিভাবে আমরা ব্যবস্থাপনা করব তা নিয়ে এখানে আলোচনা আছে। ঠিক আছে, নেক্সট
নেক্সটে কি আছে আমাদের আঞ্চলিক ভূগোল। এর আগে কি দেখলাম আমরা, এগুলো ছিল তোমাদের প্রাকৃতিক ভূগোল। দেখো কত শর্ট, কত ইজি, মাত্র 4টে চ্যাপ্টার রয়েছে। ঠিক আছে, এখানে তোমাদের মনে রাখবে প্রথম অধ্যায়টাই একটু বড় হবে, তারপরের অধ্যায়গুলো সব এটা ছোট ছোট হয়ে যাবে তারপরের থেকে। ঠিক আছে, তোমরা হয়তো দেখছো এখানে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ হলুদ আর এখানে লাল মিলে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। পরের স্লাইডে দেখো এখানে আছে আঞ্চলিক ভূগোলে চলে আসলাম আমরা। আঞ্চলিক ভূগোল, এখানে শব্দটাতেই বুঝতে হবে অঞ্চল কথাটার অর্থ কি। অঞ্চল মানে কোনো একটা এলাকাকে বোঝাচ্ছে। তো আঞ্চলিক ভূগোলে তোমরা এর আগেও পড়েছো ক্লাস নাইনে কি পড়েছো, পশ্চিমবঙ্গের ভূগোল পড়েছো। এবার পশ্চিমবঙ্গ তো আমরা পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গ সম্পর্কে যতটা সম্ভব আমরা জানতে পেরেছি। হ্যাঁ, এবারে আমাদের একটু বৃহৎ ক্ষেত্রে যেতে হবে। তো পশ্চিমবঙ্গ আমাদের ভারতবর্ষের একটা রাজ্য। তো ভারতের সম্পর্কে এবার ভারতের আমরা যে যে বিষয়গুলো পশ্চিমবঙ্গের সম্পর্কে পড়েছি, ওই বিষয়গুলো এবার বৃহত্তর ক্ষেত্রে ভারতের ক্ষেত্রে জানতে পারবো। ঠিক আছে, যেটা তোমাদের ফিউচারে অনেক কাজে দেবে। যখন তোমরা বড় হবে তখন বুঝতে পারবে, নিজেই অনুভব করতে পারবে যে আমরা ভারত সম্পর্কে এত কিছু জানতে পেরেছি। তাই এখানে ফাঁকিবাজ বা কোনো ফাঁকি দিলে চলবে না। তোমাদের ভারত সম্পর্কে যে জানার আগ্রহ, আমরা ভারতবাসী, সেই ভারত সম্পর্কে ডিটেলসে এখানে জানতে পারবো। ঠিক আছে, তো প্রথমে এখানে ভারতে কি আছে, আমাদের ভারতবর্ষের অবস্থান আছে এবং ভারতের প্রশাসনিক বিভাগগুলো, অর্থাৎ ভারতকে কয়টা ভাগে কতগুলো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করতে পারি, কিভাবে আমাদের ভারতবর্ষের রাজ্যগুলো গঠিত হলো, ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল তখন কি এতগুলো রাজ্য ছিল বা এতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল ছিল, তার হিস্ট্রি সম্পর্কে জানতে পারবো। এখানে আমরা ভারত পাকিস্তান এবং ভারত বাংলাদেশের কিছু সম্পর্ক, ইন্টারেস্টিং যেগুলো ইন্টারন্যাশনাল যেগুলো ঘটনা, তার সঙ্গে বিবাদ বলতে পারো তোমরা, সেই বিবাদগুলো সম্পর্কেও জানতে পারবো এখানে। ঠিক আছে, এখানে আমাদের হিস্ট্রির সঙ্গে ভূগোলের একটা কানেকশন, এখানে খুব সুন্দর মজাদার একটা কানেকশন আমরা পড়তে চলেছি এখানে, যেখানে আমাদের স্বাধীনতার পূর্ববর্তী এবং স্বাধীনতার পরবর্তী কিছু সমস্যা এবং তার সমাধান এবং বর্তমানে আমরা যে পরিস্থিতিতে আছি তার ফলাফলগুলো, এগুলো আমি একটু মজাদারভাবে তোমাদের পড়াতে চলেছি। এটা খুবই ভালো লাগবে তোমাদের। নেক্সটে ভারতের কি জানবো আমরা, ভারতের ভূপ্রাকৃতিক বিভাগগুলো, অর্থাৎ ভারতবর্ষ আমাদের সমুদ্র হিমাচল, উত্তরে রয়েছে হিমালয় পর্বত, দক্ষিণে আছে সমুদ্র। তো এই এত বড় ভারতবর্ষে, হ্যাঁ, ভারতবর্ষকে আমরা ভূপ্রাকৃতিক দিক থেকেও কতগুলো শ্রেণীতে ভাগ করতে পারি, সেই ভূপ্রাকৃতিক বিভাগগুলো এখানে জানবো। তৃতীয় যে চ্যাপ্টার আছে ভারতেরই, সেটা হলো ভারতের জল সম্পদ, অর্থাৎ আমাদের ভারতবর্ষে যতগুলো নদী আছে, নদী ব্যবস্থা আছে এবং এর পাশাপাশি আর কি আছে, কতগুলো খালপথ আছে, জলপথও আছে ভারতের, সেই বিষয়গুলো জানবো এখানে। ফোর্থ যে চ্যাপ্টার আছে ভারতে, সেটা হচ্ছে ভারতের জলবায়ু। ভারতের জলবায়ু সম্পর্কে এখানে জানা যাবে। ফিফথ অধ্যায় আছে ভারতের মৃত্তিকা, অর্থাৎ ভারতের সমস্ত জায়গায় আমরা এখানে বাস করি, এখানকার মাটিকে আমরা চিনি, কিন্তু ভারতবর্ষের সমস্ত জায়গায় কি মৃত্তিকার ধরন একই রকম, একই ধরনের চাষবাস হয় কি, হয় না। তো ভারতের মৃত্তিকা সম্পর্কে এখানে জানা যাবে। এরপরে দেখো নেক্সটে আছে কি সিক্সথ যে ভারতের যে চ্যাপ্টার, এই 6 নম্বর চ্যাপ্টার আছে ভারতের স্বাভাবিক উদ্ভিদ, অর্থাৎ ভারতের কোথায় কোথায় কী ধরনের উদ্ভিদ দেখা যায়। তোমরা হচ্ছে মনে হয় ভাবছো যে এতগুলো চ্যাপ্টার ভারতবর্ষ থেকে, কিন্তু ভারতবর্ষ থেকে এই সবগুলো চ্যাপ্টারই খুব সংক্ষিপ্ত আকারে আছে, ছোট ছোট আকারে আছে, তাই সিলেবাস দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই, খুব ইজি হতে চলেছে এগুলো। সিক্সথ অধ্যায়ে আমরা ভারতের স্বাভাবিক উদ্ভিদ, অর্থাৎ ভারতের কোথায় কী কী ধরনের উদ্ভিদ জন্মায়, সেই উদ্ভিদগুলো সম্পর্কে জানতে পারবো। 7 নম্বরে ভারতের, এখানে একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে, যাই হোক টাইপিং মিস্টেক হয়ে গেছে, এটা হবে কি, এটা হবে ভারতের কৃষিকাজ হবে। ঠিক আছে, ভারতের কৃষিকাজ হবে এটা হবে ভারতের কৃষিকাজ। ঠিক আছে, কারেকশন করে দিই, কৃষিকাজ হবে এটা। ভারতের কৃষিকাজের মধ্যে পড়বো ভারতের কোথায় কী কী ধরনের কৃষি পদ্ধতি আছে, কী কী ধরনের ফসল চাষ করা হয়, মূলত ধান, গম, পাট, ঠিক আছে, আখ, হ্যাঁ, এগুলো সম্পর্কে পড়বো এখানে। 8 নম্বর অধ্যায় আছে ভারতের শিল্প। ভারত তো একটা কৃষিভিত্তিক দেশ, কিন্তু কৃষির পাশাপাশি কি ভারতে শিল্পও আছে, হ্যাঁ, লোহা ইস্পাত শিল্প, ঠিক আছে, পেট্রোরসায়ন শিল্প,
বিভিন্ন ধরনের শিল্প সম্পর্কে ভারতের আমরা এই চ্যাপ্টারে জানতে চলেছি। নবম অধ্যায় আছে কি ভারতের জনসংখ্যা। এখন ভারত কি বিশ্বের মধ্যে জনসংখ্যার দিক থেকে 1 নম্বর দেশ, তাই ভারতের জনসংখ্যা সম্পর্কেও জানতে হবে, জনসংখ্যার কেন এত জনসংখ্যা বাড়ছে। ঠিক আছে, ভারতে নগরায়ন শব্দটার অর্থ হলো মানে শহর থেকে কিভাবে আরো বৃহত্তর শহরে পরিণত হচ্ছে, শহরের থেকে বড় হয়ে গেলে তাকে বলা হয় নগর। তাই নগরায়ন কিভাবে ভারত শহর থেকে নগরে পরিণত হচ্ছে। ঠিক আছে, যেমন মুম্বাই, দিল্লি, চেন্নাই, ঠিক আছে, বেঙ্গালুরু, কলকাতায়, এগুলো কীভাবে শহর থেকে নগরে পরিণত হলো, এর ফলে কি হচ্ছে। ঠিক আছে, এই বিষয়গুলো এখানে জানতে পারবো। দশম অধ্যায় আছে ভারতের পরিবহন ও যোগাযোগ, অর্থাৎ ভারতের জলপথ, স্থলপথ আর আকাশপথ, এই 3টা পথেই কি হয়, পরিবহন হয়ে থাকে। ঠিক আছে, এই 3টে পরিবহন ব্যবস্থা পড়ব এবং তার সঙ্গে পড়ব যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থা বলতে এই যে আজকে তোমাদের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে, যারা অফলাইনে আছো তাদের সঙ্গে তো সামনাসামনি যোগাযোগ হচ্ছে, কিন্তু যারা দূরে আছো, যারা আমাকে অফলাইন দেখতে পাচ্ছ না, তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম কি, এই যে ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক, তাই না, এর মাধ্যমে ভিডিওগুলো যাচ্ছে তোমাদের কাছে। তো এটা হচ্ছে যোগাযোগ মাধ্যম। ঠিক আছে, তো এগুলো সম্পর্কে এখানে জানতে চলেছি। আর লাস্ট যে চ্যাপ্টার আছে, খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, সেটা হলো উপগ্রহ চিত্র। তার দুটো ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেটা একদম অত্যাধুনিক যে আমাদের প্রযুক্তি, হ্যাঁ, সেই প্রযুক্তি সম্পর্কে এখানে জানতে চলেছে, যে উপগ্রহ থেকে কিভাবে ছবি তোলা হয়। এবং তার সঙ্গে কি পাবো, তার সঙ্গে পাবো ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এটা হচ্ছে আমাদের সবথেকে নিউয়েস্ট এবং সবথেকে যে আধুনিক যে আবিষ্কার মানুষের, সেই আবিষ্কার। এবং তার সঙ্গে আমরা পড়বো যে পুরাতন যে ব্যবস্থা ছিল, আগে যখন স্যাটেলাইট ছিল না বা উপগ্রহ ছিল না, তখন মানুষ কিভাবে কাজ চালিয়েছে, তখন কি ছিল, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এই হলো তোমাদের সিলেবাস। ঠিক আছে, বুঝা গেল। নেক্সটে আমরা চলে আসি। নেক্সটে চলে আসছে আমাদের, যেহেতু আমাদের গোটা সিলেবাসটা শেষ করার পর পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, সেই পরীক্ষায় কি কি ধরনের প্রশ্ন আমাদের ফেস করতে হবে, তার মান কত থাকবে, এগুলো প্রথম থেকে একটু জেনে নেওয়া ভালো, এবং কোন চ্যাপ্টার থেকে কত কত মানের প্রশ্ন আমরা পাবো পরীক্ষায়। তো প্রথম যে আছে প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় যে রয়েছে, এই 3টে অধ্যায় থেকে মোটে এমসিকিউতে আমরা 6 নম্বরের 6টি প্রশ্ন, 1 নম্বরের 6টি প্রশ্ন দেখতে পাবো। ঠিক আছে, এবং বিভাগ ক্ষয়ে 1 নম্বরের 9টি প্রশ্ন থাকবে। ঠিক আছে, বিভাগ গতে চলে আসি। এখানে 2 নম্বরের একটা প্রশ্ন থাকবে, যেগুলো আমাদের সংক্ষিপ্ত আকারে উত্তর দিতে হবে, খুব বেশি বড় লিখতে হবে না, মনে করো 4-5 লাইনের মধ্যে উত্তরটা লিখতে হবে। এরকম 2টো প্রশ্ন এখান থেকে আসবে, যেটা 2 2 4 নাম্বার থাকবে এখানে। বিভাগ ঘতে আসি। বিভাগ ঘতে আসবে একটু ব্যাখ্যামূলক প্রশ্ন, যেখানে একটু ব্যাখ্যা চাবে। ঠিক আছে, যেখানে 2-3টে প্রশ্নের উত্তরও দিতে হতে পারে। ঠিক আছে, এখানে থাকবে কি 3 নম্বরের প্রশ্ন একটা করে। প্রথম যে প্রাকৃতিক ভূগোল পার্টটা আছে, এখান থেকে 3 নম্বরের প্রশ্ন দেখা যাবে। কটা আসবে? একটাই আসবে, একটাই অ্যান্সার করতে হবে। ঠিক আছে, অথবা অবশ্যই দেখতে পাবে তোমরা, কিন্তু 3 নম্বরের একটা প্রশ্নকে অ্যান্সার করতে হবে এখানে। বিভাগ উঙতে আসবে তোমাদের রচনাধর্মী প্রশ্ন বা দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন, এটা একটু বড় করে লিখতে হবে। এখানে 5 নম্বরের 2টো প্রশ্ন থাকবে, 5 2 10 নম্বর। ঠিক আছে, এই চ্যাপ্টারে এসে তোমরা 5 নম্বরের প্রশ্ন আসলে দেখতে পাবে কোটে 4টে প্রশ্ন দেখতে পাবে। এখান থেকে তোমাদের দিতে হবে 2টো প্রশ্নের উত্তর। তো এই প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের 2টো প্রশ্ন আসতে পারে, আবার আসতে পারে মানে আসবে। প্রাকৃতিক ভূগোলের এই প্রথম 3টে যে অধ্যায় আছে, এখান থেকে তোমরা 2টো প্রশ্ন পাবে। এবং দেখো এখানে বর্জ্য ব্যবস্থাপনা থেকে কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, তো তোমাদের যে প্রথম 3টে অধ্যায় আছে, এই 3টে অধ্যায় থেকেই তোমাদের বড় প্রশ্ন অ্যান্সার করতে হচ্ছে। থাকবে কটা? 4টা বড় প্রশ্ন, দিতে হবে কটা? 2টো। ঠিক আছে, তাহলে খুব সহজ হতে চলেছে। 4টা প্রশ্ন থেকে মাত্র 2টো দিতে হবে, তো তোমাদের কাছে অনেক অপশন থাকবে হাতে। নেক্সটে তাহলে প্রথম প্রাকৃতিক ভূগোল থেকে টোটাল তোমাদের প্রশ্ন থাকছে, তার যে মান, এখান থেকে 32 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে। ঠিক আছে, ফোর্থ অধ্যায় তোমাদের যেটা ছিল সেটা হলো বর্জ্য ব্যবস্থাপনা।
এখান থেকে দেখো তোমাদের কোনো বড় প্রশ্ন থাকছে না, এখান থেকে কোনো বড় প্রশ্ন থাকছে না। এখান থেকে তোমাদের এমসিকিউ একটা অ্যান্সার করতে হবে, এসিকিউ থাকবে দুটো, ঠিক আছে। সংক্ষিপ্ত উত্তরধর্মী থাকবে দুটো, ব্যাখ্যামূলক উত্তর থাকবে 3 নম্বরের একটা করে, একটা দিতে হবে, ঠিক আছে। এবং সর্বমোট নাম্বার হলো 8 নম্বর, ঠিক আছে। আঞ্চলিক ভূগোলে ভারত থেকে আঞ্চলিক ভূগোলে কী কী প্রশ্ন আসতে চলেছে? ভারতের অর্থনৈতিক এবং প্রাকৃতিক পরিবেশ থেকে মিলে এখানে মোটে এমসিকিউ দেখতে পাবে 1 নম্বরের 6টি প্রশ্ন, ঠিক আছে। এবং এসিকিউ দেখতে পাবে 1 নম্বর করে 9টি প্রশ্ন, ঠিক। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 2 নম্বরের প্রশ্ন থাকবে তোমাদের 2 দুগুণ 4টে, 2 নাম্বার করে 2টা থাকবে, 2টা অ্যান্সার করতে হবে, বেশি থাকবে তোমাদের কাছে অবশ্যই তোমাদের কাছে অপশন থাকবে 2 নম্বরে 2টো করে অ্যান্সার করতে হবে। নেক্সটে আসবে কি ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর, যেখানে 3 নম্বরে একটা প্রশ্নেরই উত্তর করতে হবে তোমাদের কাছে, আবারও এখানে কিন্তু অপশন পেয়ে যাবে অথবা পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে কি করতে হবে, এখান থেকে 5 নম্বরের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের উত্তর করতে হবে। এখানেও তোমরা ঠিক যেরকম দেখলে প্রাকৃতিক ভূগোলে 4টে প্রশ্ন থাকছে 5 নম্বরের, এখানেও কিন্তু আসলে 4টে প্রশ্ন থাকবে, যার মধ্যে থেকে অ্যান্সার করতে হবে মাত্র 2টো, ঠিক আছে। তোমাদের কাছে কিন্তু বিস্তার অপশন থেকে যাবে, হ্যাঁ, পছন্দ করার কিন্তু জায়গা থাকছে। তাহলে এখানে মাত্র 4টা প্রশ্নের মধ্যে থেকে 2টো দিতে হচ্ছে, যেখানে তোমরা 10 নম্বর পেয়ে যাচ্ছ। এখানেও সর্বমোট তাহলে কত হচ্ছে, 32 নম্বর। এবার লাস্ট যে চ্যাপ্টার দেখছিলাম আমরা, যেটা ছিল উপগ্রহ চিত্র, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, এখান থেকে একটা এমসিকিউ অ্যান্সার করতে হবে, 2টো থাকবে। এমসিকিউ তোমাদের অপশন থাকছে না, এখানে একটা করতে হবে। তোমাদের এসিকিউয়ে 2টো করতে হবে। তারপরে সংক্ষিপ্ত উত্তরধর্মী যেটা গ বিভাগে থাকবে, এখান থেকেও তোমাদের 2টো করতে, একটা উত্তর করতে হচ্ছে, 2 নম্বরের একটা উত্তর। তারপরে ব্যাখ্যামূলক উত্তরধর্মী যে প্রশ্ন আছে, এখান থেকেও একটা প্রশ্নের উত্তর করতে হবে, যার মান থাকবে 3। আর এখানে কোনো বড় প্রশ্ন নেই, এখান থেকে সর্বমোট 8 নাম্বার আসছে। তারপরে মানচিত্র বা ম্যাপ পয়েন্টিং, যেটা তোমরা ক্লাস 9এও করেছো, এখানেও আছে এবার মানচিত্র বিষয়টা, যেখানে করতে হবে কি, ভারত যে আমরা আঞ্চলিক ভূগোল ভারত যে পড়ব, সেই ভারত থেকেই প্রাকৃতিক এবং অর্থনৈতিক যে পরিবেশ আছে সেখান থেকেই তোমাদের মোট 10টি পয়েন্ট করতে হবে, যেখানে প্রত্যেকটা পয়েন্টের জন্য 1 নাম্বার করে থাকছে, যেটা তোমরা আশা করি সবাই পারবে, এটা কমন পড়ে যায় তোমাদের, ঠিক আছে। তো এখান থেকে 10টা তোমাদের ম্যাপ পয়েন্টিং করতে হবে। আমি আশা রাখছি যে যারা তোমরা রেগুলার ভিডিও দেখবে, তোমরা এখানে 10টাই করে আসবে, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমরা পেয়ে যাচ্ছ 10 নাম্বার। তো সর্বমোট হয়ে গেল তোমাদের 90 নাম্বার। আর 10 নাম্বার থাকছে তোমাদের প্রজেক্ট, যেটা তোমাদের স্কুল থেকে বলে দেবে, সেই প্রজেক্টটা লিখে জমা দিতে হবে। তাহলে হয়ে গেল তোমাদের 100 নাম্বারের পরীক্ষা, ঠিক আছে। তো আজকে আর ভিডিওটা দীর্ঘ না করে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্টে টিউন, ফলো দ্য ডিজিটাল এডুকেয়ার।